নমস্কার বন্ধুরা, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নাগরিকত্ব নিয়ে আমি কয়েকটা কথা বলবো। আমি গতকাল অনেকগুলো টেলিফোন পেয়েছি, অনেকগুলোই সেটা অন্তত ৪৫-৫০টা টেলিফোন আমি গতকাল পেয়েছি। এই যারা টেলিফোন করেছেন তাদের অধিকাংশই কি প্রায় প্রত্যেকেই টেলিফোন করে জানতে চেয়েছেন ওই যে ১৪ জন উদ্বাস্তু মানুষ যারা নাগরিকত্ব পেয়েছেন CAR-19 আইন অনুযায়ী তাদের বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন যে এই যে যারা নাগরিকত্ব পেলেন এরা কি সবাই পাকিস্তানের নাগরিক, না বাঙালি ২-৫ জন আছেন, এটা জানতে চেয়েছেন যে এরা কতকাল আগে এসেছে, পাকিস্তান থেকে যদি এসে থাকেন তাহলে কতকাল আগে এসেছেন এটা জানতে চেয়েছেন, কতদিন আগে তারা আবেদন করেছেন এটাও জানতে চেয়েছেন। এরকমভাবে নানান রকম প্রশ্ন আমাদের করেছেন, যেটা সম্পর্কে আমি একেবারে নিশ্চিত করে কিছু জানি না। আমার জানা যেটুকু খবরাখবর বিভিন্ন জায়গাতে পাচ্ছি, আপনারাও অনেকে সেই খবরগুলোই পাচ্ছেন, তার ভিত্তিতে আমি তাদের কিছু কথা বলেছি। আর এর মধ্যেকার অর্ধেকের বেশি মানুষ তারা কিন্তু আমাকে সরাসরি প্রশ্ন করেছেন বা আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন। তারা বলছেন যে আপনি বহুদিন থেকে বলছেন যে CAR-19 অনুযায়ী উদ্বাস্তুরা নাগরিকত্ব পাবেন না, তাহলে এই ১৪ জন কী করে পেলেন? এই প্রশ্ন এই যে জনাব ৫০ মানুষ গতকাল টেলিফোন করেছেন তার অর্ধেকের বেশি মানুষ এইভাবেই আমাকে দোষারোপ করেছেন। আসলে আমি এই যে শেষের প্রশ্নটা, এই প্রশ্নে আমি তাদের বলেছি এবং আজকেও আরেকবার এই ভিডিওতে বলবো, সেটা হলো দেখুন আমি যা বলেছি সেইটা অন রেকর্ড আমি বলেছি। আমার ভিডিওতে সেটা পাবেন, আমার বুকলেটে সেটা পাবেন, আমি বিভিন্ন সময়ে লিখেছি সেখানে পাবেন, আমি ফেসবুকেও এসব সম্পর্কে অনেক কিছুই লিখেছি, আপনারা সেখানে পাবেন। আমি তাদের বলেছি এবং আপনাদেরও বলছি, আপনারা একটু লক্ষ্য করুন, আমি প্রথম থেকেই বলেছি যে এই যে CAR-19 এইটা মূলত পশ্চিম পাকিস্তানের কিছু উদ্বাস্তু মানুষ ভারতে এসেছেন, সমস্যার মধ্যে আছেন, তাদের নাগরিকত্ব দেওয়ার লক্ষ্য রেখে উদ্দেশ্যে এই আইনটা তৈরি করেছেন। কিন্তু আইন তো আর ওইভাবে হয় না যে ওই কটা লোকের জন্য আমি করলাম, গোটা উদ্বাস্তু সমাজের কথা বলতে হয়। কিন্তু আমি প্রথম থেকে বলেছি এর লক্ষ্য হলো পশ্চিম পাকিস্তান থেকে আসা কিছু মানুষ তাদের নাগরিকত্ব দেওয়ার লক্ষ্যে এই আইনটা তৈরি হয়েছে। এবং আমি বলেছি যে CAR-19 অনুযায়ী পশ্চিম পাকিস্তান থেকে আসা কিছু মানুষ নাগরিকত্ব পাবেন বা পেতে পারেন। আর একই সাথে বলেছি যে বাঙালি উদ্বাস্তুরা নাগরিকত্ব পাবেন না। এই বাঙালি উদ্বাস্তুরা নাগরিকত্ব পাবেন না এই কথা যখন বলেছি, আপনারা দেখবেন যে তার মধ্যে আবার একথাও বলেছি যে হতে পারে ২-৫ জন মানুষ যারা একটু বেশি সচেতন, যাদের টাকা পয়সা আছে,
রাজনীতি এবং প্রশাসনের সাথে বিশেষ যোগাযোগ আছে এরকম, এবং সেই সাথে যদি ডকুমেন্ট থেকে থাকে। আমরা জানি যে এমনকি বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান থেকে যে মানুষেরা এসেছেন তার মধ্যে খুব সামান্য সংখ্যক হলেও পাসপোর্টে এসেছিলেন আর ফিরে যাননি। অনেকেই এই পাসপোর্ট নষ্ট করে ফেলেছেন ভয়ে যে কখনো আবার এইটা কারোর চোখে পড়ে যায় কিনা, কোনোভাবে প্রশাসনের চোখে পড়ে যায় কিনা, যে কারণে বেশিরভাগ মানুষ নষ্ট করে ফেলেছেন। কিন্তু হতে পারে কিছু মানুষ সেই পাসপোর্টটা রেখে দিয়েছেন। সেরকম যদি থেকে থাকে 20-50 জন মানুষ, তারা ওই পাসপোর্টটা জমা দিয়ে, কারণ দেখবেন ওই যে 9টা ডকুমেন্টের কথা যেটা বলেছে অ্যাপ্লিকেশনের সাথে জমা দিতে হবে, তাতে পাসপোর্টটা আছে। ফলে ওইরকম যদি 2-5 জন লোকের কাছে থেকে থাকে এবং তারা যদি ওই পর্যায়ের মানুষ হন, ওরকম যোগাযোগ যদি তাদের থাকে, সেক্ষেত্রে 2-5 জন পেতে পারেন, এটাও আমি বলেছি। আর সামগ্রিকভাবে আমি যেটা বলেছি আপনারা লক্ষ্য করুন আমার ভাষা এবং শব্দ। আমি বলেছি K-19 আইনে বাঙালি উদ্বাস্তুদের নাগরিকত্ব সমস্যার সমাধান হবে না। তার মানে হচ্ছে যে ওরকম 2-5 জন পেলে এটা তো ব্যতিক্রম। সাধারণভাবে উদ্বাস্তু মানুষেরা নাগরিকত্ব পাবেন না। নাগরিকত্ব সমস্যার, বাঙালি উদ্বাস্তুদের নাগরিকত্ব সমস্যার সমাধান হবে না। আমি এই কথাই আমি বলেছি। ফলে আজকে আমি কালকে তাদেরও বলেছি যারা টেলিফোন করেছেন, হয়তো আপনাদের যারা আজকের ভিডিও শুনছেন তাদেরও মনে অনেক কথা, অনেক প্রশ্ন জমে আছে, তারাও এটা একটু শুনে নিন। এবং যদি আপনাদের আমার এই কথার পরেও যদি সন্দেহ থাকে তাহলে আমার পুরনো কাগজপত্র, আমার লেখা ভিডিও, এগুলো আপনারা একটু দেখে নিন। এইটা হচ্ছে আমার একটা কৈফিয়ত। তাহলে আমি যেটা বললাম সেটা হলো যে K-19 ব্যতিক্রম হিসেবে 2-4 জন বাঙালি উদ্বাস্তু নাগরিকত্ব পেলেও এই আইনে বাঙালি উদ্বাস্তু মানুষের নাগরিকত্ব সমস্যার সমাধান হবে না। প্রায় সব উদ্বাস্তুরাই নাগরিকত্ব থেকে বঞ্চিত থেকে যাবেন। এই K-19 তাদের নাগরিকত্ব হবে না। আমি ওই সময় কিন্তু বলেছিলাম যে ইলেকশনের আগে দেখবেন হয়তো 2-5টা দেখবেন আপনারা ভিডিওতে আছে, 2-5 জনকে হয়তো কোনো রকমে নাগরিকত্ব দিয়ে ওইটাই ওরা প্রচারে নিয়ে যাবেন। আমি এটা বলেছিলাম। আমার আশঙ্কা ছিল যে এরকম 2-4 জন বাঙালিকেও হয়তো দিয়ে দিতে পারে। দেখবেন আমি এটা বলেছি ভিডিওতে, কিন্তু সেইটা তারা পারল না, কোনো বাঙালিকে নাগরিকত্ব দিতে পারল না, চেষ্টা করেও পারল না। আসলে আমরা এই কথাগুলো বা আমি এই কথাগুলো কিভাবে বললাম, আমি এই কথাগুলো তো মানে হাত গুনে বলিনি বা স্বপ্নে দেখে বলিনি। আমি এই কথাগুলো বলেছি জেপিসি রিপোর্টে গভর্নমেন্ট যে কথাগুলো বলেছেন, আসলে সেইটাই তো মোদি গভর্নমেন্টের বক্তব্য, মোদি গভর্নমেন্টের দৃষ্টিভঙ্গি। সেইখানে আপনারা জেপিসি রিপোর্টটা আপনারা দেখুন। আমি আর পৃষ্ঠা উল্লেখ করে বলছি না, পুরনো ভিডিও দেখে নিন। আমি সেখানে পৃষ্ঠা উল্লেখ করে করে আমি বলেছি যে সেখানে মোদি গভর্নমেন্ট বলেছেন যে নাগরিকত্ব পাবেন মূলত, মানে একেবারে ওই কয়জন তা নয়, ওই যে বলেছে ইমিডিয়েট বেনিফিশিয়ারি, মূলত 31,313 জন, যেটা তারা লিখেছেন, জেপিসি রিপোর্টে লিখেছেন। এবং তারপরে যখন বিরোধী দলের এমপিরা জিজ্ঞেস করেছেন আর এত মানুষের কি হবে, তখন তারা বলেছেন যে আর অন্য যারা তারাও নাগরিকত্বের আবেদন করবেন, কিন্তু সেই সাথে সাথে আবার ফুটনোটে বলেছে যারা অনেক আগে এসেছেন তাদের পক্ষে আর এখন ওই রিলিজিয়াস পারসিকিউশন, ধর্মীয় নির্যাতনের
অভিযোগ বা নির্যাতনের আশঙ্কার যে কথা সেইটা প্রমাণ করা সম্ভব নয়, ফলে কার্যত তারা পাবেন না। এই কথা বলার পরেও আরও কিছু কথা বলেছেন। সেই আরও কিছু কথাই বলেছেন, যদি তা সত্ত্বেও কেউ কাগজপত্র থাকে সেটা দিয়ে আবেদন করেন, তাহলে সরকারের যে এজেন্সিজ আছে ইনক্লুডিং তারা এইটা এনকোয়ারি করবেন। এনকোয়ারি করে তার দাবির যথার্থতা যদি প্রমাণ হয়, তাহলে তিনি নাগরিকত্ব পেতে পারেন। এই সব কথাগুলো মোদি গভর্নমেন্টের একদম উচ্চতম অফিসাররা জেপিসি রিপোর্টে, জেপিসি মানে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির বিরোধী দলের এমপিরা তাদের যখন প্রশ্ন করেছেন, ওই কমিটির সামনে তারা সাক্ষ্য দিতে গেছেন, প্রশ্ন করেছেন, তার জবাবে বলেছেন। তাহলে এইটাই পদ্ধতি নাগরিকত্ব দেওয়ার, কতটা সম্ভাবনা, কতটা সমস্যা, সবই তারা বলেছেন, মোদি গভর্নমেন্টের দৃষ্টিভঙ্গি বলেছেন। আমরা তার ভিত্তিতে বলেছি। ফলে গভর্নমেন্ট যদি তার অবস্থান বদল করে, তাহলে কিছু পরিবর্তন হতে পারে। কিন্তু প্রশ্ন হলো যে এই অবস্থান কতটা বদল করা সম্ভব। আমরা আগেও বলেছি, আবারও বলছি যে আইনের যে মূল বক্তব্য, এই আইনের মূল বক্তব্যের সঙ্গে সামঞ্জস্য রেখে রুলস তৈরি করতে হবে। এইটা একেবারে নতুন করে একটা রুলসে বলে দেব, এইটা হবে না। এইটা হবে না। আপনারা দেখবেন ওই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় আছে। এই রুলসের সাথে আইনের সম্পর্ক, এইটা নিয়ে কপিল সিবাল সেখানে আর্গুমেন্ট করছেন, এবং সে CAR-19 নিয়েই এবং অন্য আইন নিয়েও, যে আইনের সাথে রুলসের সামঞ্জস্য আছে কিনা। সামঞ্জস্য না থাকলে কিন্তু সেটা বাতিল হবে। এইটাই হচ্ছে আমাদের দেশের আইন। তো এখন দেখুন, এই যে রুলস যখন বেরিয়েছে, তখন জেপিসিতে যে কথা মোদি গভর্নমেন্ট বলেছিল তার থেকে কিছু কিন্তু পরিবর্তন হয়েছে। পরিবর্তনের জায়গাটা আমি একটু বলে দিই। পরিবর্তন হয়েছে, তারা বলেছিলেন ধর্মীয় নির্যাতনের কথা ওই এজেন্সিসগুলো সেখানে এনকোয়ারি করবে, এইটা বলেছে জেপিসিতে। কিন্তু রুলসে বলেছে যে ধর্মীয় নির্যাতনের ব্যাপারে কোনো ডকুমেন্ট, দলিলপত্র, প্রমাণপত্র না দিলেও চলবে। আপনারা দেখেছেন এটা আছে। কি লাগবে বলেছে, সেখানে একটা এফিডেভিট দিলেই হবে যে তিনি ধর্মীয় নির্যাতনের জন্য চলে আসতে বাধ্য হয়েছেন বা ধর্মীয় নির্যাতনের ভয়ে চলে আসতে বাধ্য হয়েছেন। এইটা এফিডেভিটে, কিন্তু এই এফিডেভিটটা দিলে হয়ে যাবে, সেটা রুলসে বলে দিয়েছে। এই পরিবর্তনটুকু হয়তো করা যায়, তাই করেছেন। কারণ আপনারা বুঝতে পারছেন যে ধর্মীয় নির্যাতনের আশঙ্কা, ভয়, এইটার তো কোনো প্রমাণ হয় না। তা সেটা মোদি গভর্নমেন্ট আগে একরকম বলেছিলেন, পরে বিচার বিবেচনা করে দেখেছেন, এবং সেটা আইনের সাথে খুব বেমানান নয়, সেই কারণে সেটা এফিডেভিটের কথা বলেছেন। এবং দেখবেন যে ওই যে রুলস যেটা বেরিয়েছে, তাতে 1, 2, 3, তারপরে 4, 5 ডান দিকে লিখে দিয়েছেন ইফ অ্যাভেলেবেল, 4, 5, আবার 6টায় কিন্তু সে কথা লেখা নেই। তার মানে ওই দুটোতে হলেও জমা দিন, আর না হলেও চলবে। কিন্তু 1, 2, 3 সেখানে কিন্তু ওই ইফ অ্যাভেলেবেল এই কথাটা লেখা নেই। আপনারা একটু দেখে নিন ভালো করে, কারণ সেটা জমা দিতেই হবে। ফলে যেটা ঘটেছে, আইনে যখন আছে 3টে দেশ থেকে আসলে, 3টে দেশ থেকে আসলে আপনি এই সুযোগটা পাবেন, এইটা আইনে আছে। ফলে এইটা আর কোনো রকম এই রুলসে এর জন্য যে একটা ডকুমেন্ট, যে ধরুন আপনি বাঙালি, আপনি যে বাংলাদেশে ছিলেন,
বাংলাদেশের নাগরিক ছিলেন, এইটা কিন্তু এদিক ওদিক করা যাবে না। এইটা যদি এদিক ওদিক করে তাহলে কিন্তু এইটা সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জ হলে নাকচ হয়ে যাবে। এবং সেটা কিন্তু এরা দেখবেন ওই ইফ অ্যাভেলেবেল এইটার ডান দিকে লেখা নেই। সেইটা ওই পাসপোর্ট যদি কারো পুরনো থেকে থাকে দুই একজনের, তাহলে জমা দিলে তারা পাবেন। আমি কথাটা যেটা বললাম বোঝা গেল, এই জায়গাটা এদিক ওদিক হবে না। ওই যে 2014 সালের একটা কাট অফ ডেট বলেছে, এই কাট অফ ডেটের জন্য একটা কাগজ আপনাকে লাগবে। সেইটা কি পরিবর্তন করতে পারে রুলসে? এখন 20টা বলেছে, 20টা জোগাড় করার কঠিন হচ্ছে, ওইটা হয়তো আরও 10টা বাড়িয়ে দিতে পারে। এইটা রুলস পারে, কিন্তু কোনো ডকুমেন্ট লাগবে না 2014 সালের আগে আসার, এইটা কিন্তু হবে না। এইটা হবে না, কারণ এইটা মোদি বলবেন আর হয়ে যাবে তা তো হবে না। এটা তো মোদি অথবা অমিত শাহর জমিদারি তো নয়, এটা তো একটা আইন কানুনের প্রশ্ন। ফলে তাকেও এই আইন কানুনের মধ্যে থেকেই বলতে হবে, ওইটা কিছু করতে পারবে না। তো আমরা এ পর্যন্ত যেটা বলেছি সেটা ঠিক এই কথাটা বলেছি যে এই যে কাগজগুলো বাংলাদেশিদের ক্ষেত্রে এইটা জমা দিতে পারবে না বলেই আমরা বলেছি যে তারা নাগরিকত্ব পাবে না। আমরা এই জন্যই বলেছি। এইবারে পশ্চিম পাকিস্তানের লোকে পেয়ে গেলেন, পশ্চিম পাকিস্তানের লোকে পেয়ে গেলেন, পশ্চিম পাকিস্তানের লোকে পেয়ে গেলেন। পশ্চিম পাকিস্তানের লোকে পেয়ে যাওয়ার কারণ হলো, আপনি একটু খোঁজ নিন, দু একটা সোশ্যাল মিডিয়ায় খবরটা এসে গেছে। এই লোকগুলো কিন্তু এসেছেন সব 2013-14 সালে, 2013-14 সালে এসেছেন। দেখুন ওই যারা 2-5 জন যারা ইন্টারভিউ দিয়েছেন, কেউ বলেছেন 13, কেউ বলেছেন 14। আর আপনি বুঝতে পারছেন 2014 সালের সীমারেখা কেন হয়েছে? ওই পশ্চিম পাকিস্তানের থেকে যারা এসেছেন তারা কিন্তু 2014 পরে আর প্রায় কেউ আসেননি, যে কারণে ওই 2014টাই তারা কাট অফ ডেট করেছে। আপনি ইন্টারভিউগুলো শুনে রাখেন। তো এই 2014 মধ্যে ওই যারা এসেছেন ওরা কিন্তু পাসপোর্ট করে এসেছেন, ওরা প্রত্যেকেই পাসপোর্ট করে এসেছেন। আপনিও জানেন, আমিও জানি। ওই যে পোরাস বর্ডার বলে, মানে যে বর্ডার দিয়ে অহরহ মানুষ যাতায়াত করে বিনা পাসপোর্টে, বিনা অনুমতিতে, এইটা হচ্ছে বাংলাদেশ আর ভারতের বর্ডার। এখানে মানুষ দালাল ধরে এদিক ওদিক করে মানুষ যাতায়াত করেন দীর্ঘকাল ধরে। এখন একটু রেস্ট্রিকশান হয়েছে, কড়াকড়ি হয়েছে, কারণ সাজা পাওয়ার ভয় হয়েছে। এখন অধিকাংশ মানুষ পাসপোর্ট করে আসছেন। কিন্তু পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে ওরা কিন্তু কোনো দিনই কেউই বর্ডারটা এমনি এতটা কড়াকড়ি, উত্তেজনা এতটা বেশি ওই এলাকায় যে বিনা পাসপোর্টে কেউ যাতায়াত করেন না। আর বিনা পাসপোর্টে যাতায়াত করেন না বলে ওরা এসেছেন পাসপোর্টে। এবার পাসপোর্টে এসেছেন, 3 মাসের ভিসা নিয়ে এসেছেন, 6 মাসের ভিসা নিয়ে এসেছেন। তারপরে তাদের ভিসা আর এক্সটেনশন পাননি তারা। আপনারা 2(1)বিতে জানেন, যদি বিনা পাসপোর্টে আসলেও অনুপ্রবেশকারী, পাসপোর্টে এসেও ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও অনুপ্রবেশকারী। এদের সব ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার জন্যে এরা অনুপ্রবেশকারী বিবেচিত হয়েছিলেন। তাই এই CAR-19 তাদের অনুপ্রবেশকারী তকমাটা মুক্তি হয়েছে, তারা দরখাস্ত করতে পেরেছেন। এইবারে তাদের কিন্তু ডকুমেন্ট দিতে আর অসুবিধা হলো না। অসুবিধা হলো না মানে ওই যে তাদের ওই পাসপোর্টটা রয়েছে। সেই জন্য দেখবেন রুলসে বলেছে যে ওই মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও পাসপোর্ট দিলে চলবে। আসলে ওদের সাথে কথা বলে গভর্নমেন্টের অফিসাররা এই রুলসটা তৈরি করেছে। তারা বাঙালিদের কি সমস্যা এইটা তাদের মাথায় নেই, যে কারণে ওই পাসপোর্ট দিয়ে অ্যাপ্লাই করেছে, 2-4 জন পেয়ে গেছেন। ওর মধ্যেও অনেক আছেন
যারা হয়তো সমস্যায় পড়বেন। তো এইটা হচ্ছে একটা বিষয়। আর ওই যে বললাম না, অমিত শাহ বলছেন কাগজ থাকলে চলবে, না থাকলেও চলবে, এইটা অমিত শাহ ঠিক বলছেন না। হয় অমিত শাহ মিথ্যে কথা বলছেন, আর না হলে অমিত শাহ জানেন না। এখন আমি এই কথা বললে আপনারা কেউ বলতে পারেন যে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি জানেন না, আপনি জানেন। সেটা তো সঙ্গত কথাই, তার মতো অত বড় একজন মানুষ, তিনি জানেন না এই কথা আমি বলছি। তা আমি বলছি এটা ঠিক আমার কথা নয়। আপনি দেখুন ওইগুলো সোশ্যাল মিডিয়াতে আছে। একটা বিবৃতি দিয়েছেন কেজরিওয়াল সম্পর্কে অমিত শাহ, সেইটা তুলোধনা করে দিয়েছেন কপিল সিবাল, যে উনি আইন জানেন না, আইন না জেনে কথা বলছেন। একগাদা উদাহরণ দিয়ে কপিল সিবাল এটাকে বলেছেন। ফলে উনি আইন জানেন, সবটা জানেন না, হয়তো এটাও জানেন না যে কাগজ দিলেও চলবে, না দিলেও চলবে, এই কথাটা ঠিক নয়। আমি এই সম্পর্কে একটা কথা বলে রাখি যে বিজেপি বা অমিত শাহ তারা বলুন যে এই যে 14 জন পেয়েছেন, এই 14 জন কি কোনো কাগজপত্র জমা দিয়ে পেয়েছেন, না বিনা কাগজে এরা পেয়েছেন? এই তথ্যটা তারা প্রকাশ করুক। অথবা কজনের কাগজপত্র জমা দিয়ে পেয়েছেন আর কাগজপত্র কয়জন জমা না দিয়ে পেয়েছেন, এই তথ্যটা প্রকাশ করুক। প্রকাশ করলে দেখবেন, আমি আপনাকে বলছি, আমার অনুমানের কথা বলছি, অনুমানটা বিভিন্ন যুক্তি তথ্য ভিত্তিতে আমি বলছি যে এরা প্রত্যেকেই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েই পেয়েছেন। আর ওই কারণেই এটা 14 জন হয়েছে। ওই জায়গাতে, ওই দিল্লির ওই যে ক্যাম্পগুলোতে তো আর 14 জন নেই, সেখানে কয়েক হাজার মানুষ আছেন। আমি ওই ক্যাম্পগুলো দেখেছি, কোন এলাকায় থাকে সেসব এলাকা আমি দেখেছি, দেখার জন্যই আমরা গেছি। আমরা 2-4 জন বন্ধুবান্ধব মিলে ওইসব এলাকাগুলো আমরা দেখে এসেছি, যমুনার পাড়িতে তারা যেসব জায়গায় আছেন। একসময় এয়ারপোর্টের আশেপাশে ছিলেন, তারপরে আস্তে আস্তে সব এক জায়গায় করেছেন। অনেক মানুষ আছেন, তার মধ্যে মাত্র 14 জন। আর এই প্রসঙ্গে আরেকটা কথা একটু বলে রাখি, দেখবেন কোথাও কোথাও বলছেন 14 জন কে হাতে হাতে দেওয়া হয়েছে, আর 300 মতো আবেদনপত্র, 300 মতো সার্টিফিকেট অনলাইনে দেওয়া হয়েছে। আসলে বিজেপিকে বিশ্বাস করা যায় না এই কারণে, এরা এরকম নির্জলা মিথ্যে কথা বলে। যারা নাগরিকত্ব সম্পর্কে কিছুটা বোঝেন এবং এই যে রুলসের যে কাগজপত্রগুলো রুলসের মধ্যে উল্লেখ করে দিয়েছে, দেখবেন তার মধ্যে পরিষ্কার লেখা আছে, যখন সার্টিফিকেটটা আপনাকে দেবে, সার্টিফিকেটটা যখন হ্যান্ড ওভার করবে, সেই সময় ওখানে একটা ওথ আছে, একটা শপথ আছে। কি শপথ সেটাও লেখা আছে। ওই যেমন কোর্টে গিয়ে বলতে হয় আমি সদা সত্য কথা বলিব ইত্যাদি ইত্যাদি, এইভাবে আছে একটা ওথ যে আমি নাগরিক হলাম, নাগরিক দেশের জন্য করব, দেশের ইত্যাদি ইত্যাদি, আনুগত্যের একটা শপথ আছে। এই শপথটা আপনি অফিসারের সামনে পড়বেন, তারপরে কাগজটাতে আপনি সই করবেন, তারপরে আপনাকে সার্টিফিকেটটা হাতে দেবে। অনলাইনে এটা কী করে সম্ভব? অনলাইনে সার্টিফিকেট দেওয়াটা কী করে সম্ভব? ফলে এই যে সব মিথ্যে কথা, এটা একটু বাড়িয়ে বলার জন্য 14 জন না আরও 300 জন, এই বাড়িয়ে বলার জন্যই কিন্তু তারা এগুলো বলছেন। এটা ইমেলে এই সার্টিফিকেট দেওয়া হয় না, এই ব্যাপারটা বুঝতে হবে। তাহলে আমরা একটু অপেক্ষা করব যে 14 জনের কজন কাগজপত্র দিয়ে পেয়েছেন আর কজন না দিয়ে পেয়েছেন। অমিত শাহ বলছেন যে দিলেও হবে, না দিলেও হবে, এটা একটু অমিত শাহ বা বিজেপি আমাদের জানান, এটা আমরা একটু বুঝে নিই। তবে কাগজপত্র না দিলেও যদি নাগরিকত্ব পাওয়া যায়, আমার তাতে আপত্তি নেই।
আমি শুধু বলছি সেটা পাওয়া দরকার, কিন্তু এই আইনে হবে না। ওইটা যদি করতে হয় তাহলে আইনটা আবার সংশোধন করতে হবে, রুলস সংশোধন করলে হবে না, রুলস সংশোধন করা ওইভাবে যাবে না। তাহলে আইন যদি বিজেপি আগামী দিনে ক্ষমতায় যদি তারা যেতে পারে, যদি পরিবর্তন করে বা ইন্ডিয়া জোট গিয়ে যদি করে, ভালো কথা, কোনো অসুবিধা নেই। আর আমরা তো সেটাই চেয়েছিলাম। মোদি যেটা বলছেন, অমিত শাহ যেটা বলছেন যে কোনো কাগজ লাগবে না, কাগজ জমা দিলেও হবে, না জমা দিলেও হবে, এইটা যদি সত্যি তাদের মনোবাসনা হতো, পরিকল্পনা হতো, তাহলে তারা কি করতেন? তাহলে 2014 সাল থেকে একটা কাট অফ ডেট করতেন, নাগরিকত্বের কাট অফ ডেট। কাট অফ ডেট করে বলতেন যে 2014 আগে যারা এসেছেন, ওই যে 20টা ডকুমেন্ট বলেছে, যে আপনি যে 2014 আগে এসেছেন তার জন্য 20টা ডকুমেন্ট বলেছে, তো তার একটা দেখাও, দেখালে তুমি নাগরিক, কোনো দরখাস্ত করার লাগবে না। তাহলে কোনো কাগজ যখন লাগবে না, তাহলে ও দরখাস্ত করার সিস্টেম কেন করলেন? আমি আপনাদের সবাইকে বলছি যে যদি সত্যি কাগজ না দেখালে হতো, তাহলে তো তারা এইটাই করতো। আর এইটা করলে বলুন তো আজকে কী হতো? এইটা করলে তো আজকে পশ্চিমবঙ্গের নির্বাচনে অনেক বেশি সুবিধা পেয়ে যেতেন। তারা সেটা করেনি কেন? কারণ সেটা করতে পারবে না। আর আমি কালকে বলছিলাম যে এই বনগাঁ আর রানাঘাটের জন্যে এই 14 জনের নাম ডিক্লেয়ার করেছে, ব্যাপারটা শুধু তা নয়, দিল্লিতে কিন্তু এখনও নির্বাচন হয়নি। ওই যে লোকগুলো এসেছেন দিল্লি আশেপাশে, তো সব অধিকাংশই, বেশিরভাগই হচ্ছে পাকিস্তান থেকে আসা লোক, তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। ফলে এদের নাগরিকত্ব দিলে কিন্তু তারা খুশি হবেন। ফলে দিল্লির নির্বাচনে খুব বিপাকে পড়ে আছেন। গতবার 7টায় 7টা পেয়েছিল দিল্লির যে এমপি সিট, এবারে 7টায় 0 পাওয়ার মতো অবস্থা। ফলে এইটা কিন্তু তারা ওই মানুষগুলোকে এবং তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তাদেরও খুশি করার জন্য এটা করেছেন, যাতে কিছু ভোট বাড়ে। আর ঠিক আর উল্টো প্রতিক্রিয়া আপনি দেখছেন। কেজরিওয়াল এই নাগরিকত্ব দেওয়ার বিরোধিতা বলছেন যে এইটা একবার এই দরজা খুলে গেলে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে হু হু করে লোক আসবে, কারণ তারা আবার ঠিক উল্টো অবস্থান। আসলে এটা হচ্ছে ভোটের জন্যই করেছেন। এইটা উদ্বাস্তুদের নাগরিকত্ব সমস্যাটা এখানে গৌণ ব্যাপার, এই বিষয়টা একটু বুঝতে হবে। আর একটা কথা বোধহয় একটু জানা দরকার, সেটা হলো যে এই যে পাকিস্তানের 14 জনকে দিয়েছে, এই পাকিস্তানকে আরেকটা কথা আমি একটুখানি উল্লেখ করে যাই, নাহলে ভুলে যাব, যে এই 14 জনকে যে নাগরিকত্ব দেওয়া হলো, মানে আমার একটা খুব ছোট্ট একটা সন্দেহ আমার মনের মধ্যে থাকছে যে এই 14 জনকে নাগরিকত্ব দেওয়ার বিষয়টাও কতটা সত্য এবং কতটা সঠিকভাবে এটা হয়েছে, বা আদৌ সঠিকভাবে হয়নি। এটা একটা ভিডিওগ্রাফি করে নেওয়া হলো, পরে অ্যাপারেন্টলি কাগজপত্রগুলো দেখে মনে হয়েছে হয়ে যাবে, সার্টিফিকেটটা ধরিয়ে দাও, তারপরে ওটা বাকি কাজকর্ম পরে করে নাও, এরকম কোনো একটা ঘাপলা আমার কিছু একটা আছে বলে আমার মনে হয়। আপনি যদি বলেন যে কেন মনে হচ্ছে আপনার, আমার তো আর এমনি কেন মনে হবে, আমার কিছু কারণ আছে বলে আমার এটা মনে হচ্ছে। সেইটা হচ্ছে, আপনাদের মনে আছে যে ওই যে কত 235টা কেস হয়েছে সুপ্রিম কোর্টে Car-19 বিরুদ্ধে, জানেন তো? এবং তার প্রথম শুনানি ছিল কবে? তার প্রধান শুনানি ছিল আমার যতদূর মনে পড়ছে 19 মার্চ। এই যে 19 মার্চ প্রথম শুনানি, তারপরের ডেটটা পড়েছিল 9 এপ্রিল। 9 এপ্রিলের শুনানি সম্পর্কে আর কিছু আমরা জানতে পারিনি, আমি অন্তত জানতে পারিনি। মনে হয় শুনানিটা গভর্নমেন্ট সময় চেয়ে পিছিয়ে দিয়েছে। কিন্তু 19 মার্চে কোর্টে কিন্তু এইটা আলোচনা হয়েছিল। জজ সাহেবরা জানতে চেয়েছিলেন সুপ্রিম কোর্টের যে আপনাদের ওই যে এম্পাওয়ার্ড কমিটি, ওই যারা আপনাদের নাগরিকত্বের আবেদন স্ক্রুটিনি করবেন, পরীক্ষা করবেন,
আপনাকে ডেকে সাক্ষাৎকার নেবেন, তারপর তো তারা রেকমেন্ড করবেন দিল্লিতে, ইত্যাদি ইত্যাদি। এই এম্পাওয়ার্ড কমিটি তৈরি হয়েছে কিনা, এবং এইটা যারা এই এম্পাওয়ার্ড কমিটি কাজ করবে তার তো একটা অফিস লাগবে, সেখানে কিন্তু স্টাফ লাগবে, সেই সেট আপটা তৈরি হয়েছে কিনা এইটা জজ সাহেব জিজ্ঞেস করেছিলেন 19শে মার্চ। 19শে মার্চ এটা জিজ্ঞেস করলে কিন্তু গভর্নমেন্ট বলেছে না, এইগুলো আমরা এখনও কিছু করিনি, করতে পারিনি। তাহলে আপনি বুঝুন যে 19শে মার্চ এটা বলছেন, তারপরে তাদের সব সেট আপ হয়ে গেল এবং নাগরিকত্ব হয়ে গেল। এইটা ভারতীয় যে প্রশাসনের কাজ কর্ম, যে আমাদের যে অভিজ্ঞতা, যে 18 মাসে বছর ইত্যাদি ইত্যাদি, এইটা হয় না। এইটা শুধু ভোটের প্রচারের জন্য কোনো রকমে এদিক ওদিক করে এই 14 জনকে হাজির করানো হয়েছে, এই রকমটা কিন্তু আমার মনে হচ্ছে। আপনারা একটু খেয়াল রাখবেন। এইবারের প্রশ্ন হচ্ছে যে আমরা এই দেখবেন আমাদের সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে যে রিপাবলিক বাংলা না কী সব, মানে বিজেপির যে চ্যানেলগুলো আছে, বিজেপির একেবারে বশংবোধ চ্যানেল যেগুলো আছে, তাদের প্রচার করে, বিজেপির মুখপত্রই বলা যায়। তো তারা শুরু করেছে যে এই তো সব নাগরিকত্ব দেওয়া শুরু হয়ে গেছে, প্রথম ফেজ অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। তো আমার এই জায়গাতে আপনাদের বলা যে ওই পাকিস্তানের লোকজন 14 জনকে নাগরিকত্ব দিয়েছে বলে বাঙালিরা লাভ দেবেন না, বাঙালিরা লাফালাফি করবেন না। যারা লাফালাফি করবেন তাদের কথায়, তাদের প্রতিশ্রুতিতে বিশ্বাস করবেন না, তাহলে কিন্তু ঠকে যাবেন। পাকিস্তানের বিষয়টা আমি খানিকটা বললাম, আর আমাদের এখানকার বিষয়টা কিন্তু আলাদা, এবং এইটা আলাদা শুধু আজকে নয়, এই আলাদা কিন্তু দীর্ঘকাল ধরে। ধরুন আমি 47 সালের পরে যে পুনর্বাসন, আমি আপনাকে একটা তথ্য এখানে আজকে একটু বলি। আপনারা দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন মানে দেখতে পারবেন, এটা তো পড়তে পারবেন না, এটা অনেকটা বড়, মানে একেবারে ছোট ছোট লেখা। এই রিপোর্টটা 73 পাতার একটা রিপোর্ট। এইটা হচ্ছে একটা আশুতোষ লাহা এস্টিমেট কমিটি হয়েছিল রিফিউজি পুনর্বাসনের উপরে। সেইটার 1989 সালে এই রিপোর্টটা দিয়েছেন। আশুতোষ লাহা মানে আমাদের দমদমের এমপি ছিলেন, তিনি চেয়ারম্যান ছিলেন। সেখানে আপনি দেখবেন তার 4 পাতায় পশ্চিম পাকিস্তান থেকে আসা রিফিউজিদের পুনর্বাসনের সুবিধার জন্যে, পশ্চিম পাকিস্তান থেকে আসা রিফিউজিরা কিন্তু শুধু পুনর্বাসন পাননি, পুনর্বাসনের সাথে আরেকটা জিনিস পেয়েছেন যেটা বাঙালি উদ্বাস্তুরা পাননি, সেটা হলো ক্ষতিপূরণ। পশ্চিম পাকিস্তান থেকে আসা রিফিউজিরা ক্ষতিপূরণ পেয়েছিলেন এবং সেটেলমেন্ট পেয়েছিলেন, পুনর্বাসন পেয়েছিলেন। আর এদিককার আসা লোকজন বাঙালিরা কিন্তু ক্ষতিপূরণ পাননি। কিছু লোক অল্প কিছু লোক, অর্ধেকটাও নয়, তারা পুনর্বাসন পেয়েছেন। এদিককার যে বাঙালিদের পুনর্বাসন হয়েছিল প্রশাসনিক নির্দেশে, কোনো বাধ্যবাধকতা ছিল না। কিন্তু পশ্চিম পাকিস্তানের লোকজনের জন্যে, আপনারা যারা জানেন না তারা হয়তো অবাক হয়ে যাবেন, তাদের জন্যে 6টা আইন তৈরি হয়েছিল, 6টা আইন তৈরি হয়েছিল। আপনারা যারা এই পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ আর পাকিস্তান এক করছেন, 14 জনকে দিয়েছে বলে যারা মনে করছেন যে আমারও হয়ে গেল, আমি তাদের জন্য এই কথাটা বলছি। সেই 6টা আইন, আমি ডিটেলস বলার তো সুযোগ নেই, আমি নামগুলো পড়ে শোনাই। আইনের যে নাম, হেডিং 1, অ্যাডমিনিস্ট্রেশন অফ এভাকু প্রপার্টি, অ্যাডমিনিস্ট্রেশন অফ এভাকু প্রপার্টি অ্যাক্ট 1950। 2 নম্বর হচ্ছে ডিসপ্লেসড পারসনস ক্লেমস অ্যাক্ট 1950। 3 নম্বর হচ্ছে ইভাকু ইন্টারেস্ট সেপারেশন অ্যাক্ট 1951। 4 নম্বর হচ্ছে ডিসপ্লেসড পারসন ডেট অ্যাডজাস্টমেন্ট অ্যাক্ট 1951। 5 নম্বর হচ্ছে ডিসপ্লেসড পারসন কম্পেনসেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন অ্যাক্ট 1954। 6 নম্বর হচ্ছে ডিসপ্লেসড পারসন ক্লেমস সাপ্লিমেন্টারি অ্যাক্ট, ওই ক্লেমের আবার একটা সাপ্লিমেন্টারি অ্যাক্ট করেছে।
1954 এই 6টা আইন তৈরি হয়েছিল পশ্চিম পাকিস্তান থেকে আসা লোকজনের জন্যে। কেন কেন সেদিনই বা কেন, আর আজকেও বা কেন? পশ্চিম পাকিস্তান থেকে আসা উদ্বাস্তুরা নাগরিকত্বটা পেয়ে গেছেন 31,313 জনকে, কিন্তু আগেই দিয়ে দিয়েছে। আপনারা জানেন ওই যে 3টে গেজেট নোটিফিকেশান করে পাঞ্জাব, গুজরাট, তারপরে রাজস্থান তার ডিএমকে অথরাইজ করে দিয়েছিল, তাদের আগেই হয়ে গেছে। আর বাকি যা ছিল, এই যে বাকি যা ছিল যারা লং টার্ম ভিসা পাননি, তাদের কিন্তু এই শুরু হয়েছে, এটা হয়ে যাবে। আর এখানকারটা এইভাবে পড়েছিল, আজও পড়ে আছে, থাকবে কেন? এইটার একটাই কারণ, সেটা হচ্ছে ওই অঞ্চলের এমপি যারা ওই সব সম্প্রদায়ের, ওই সিন্ধি পাকিস্তানি, এই সিন্ধি শিখ, পাঞ্জাবি হিন্দু, এই সমস্ত এমপি যারা বিভিন্ন রাজনৈতিক দলের, সব রাজনৈতিক দলের, তারা কিন্তু এই রিফিউজিদের জন্য অত্যন্ত সরব, অ্যাক্টিভ, চেষ্টা করেন। আর আমাদের বাঙালি যারা গেছেন তারা এই প্রশ্নে কখনোই চেষ্টা করেননি, বরং উদ্বাস্তুরা যেটুকু চেষ্টা করছে আজকেও দেখতে পাচ্ছেন, আমরা যেটুকু চেষ্টা করছি সহযোগিতা তো দূরে থাক, নানান কায়দায় তারা এর বিরোধিতা করছে, এবং বিরোধিতা করতে গিয়ে নাকে মুখে ঝামা কষাও হয়ে যাচ্ছে। তা সত্ত্বেও কিন্তু তারা এটা করে যাচ্ছেন। ফলে এই 14 জনকে দেখে আপনারা কিন্তু লম্পঝম্প করবেন না, আপনারা ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। আপনারা বুঝতে পারছেন যে বিরোধীরা অনেকটা ফেঁসে গেছেন। এই যে বিজেপি যে প্রচারটা করছে, আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো আমি বললে আপনারা কজন শুনবেন? এই কথাগুলো যদি তৃণমূল, সিপিএম, কংগ্রেস বলতে পারত, তাহলে তো আজকে সেই মানে একেবারে বিজেপির ঢোল তো ফেসে যেত, ঢোল ফেটে যেত। কিন্তু তারা বলতে পারছে না। পারছে না কেন? পারছে না, তার কারণ তারা এত বেশি ফাউল কথাবার্তা বলেছেন, এত বেশি ভুল জায়গা ধরে তারা এই আইনের বিরোধিতা করেছেন, আইনটাকে বুঝতে চাননি, হয় বোঝেননি, না হলে ইচ্ছে করে বোঝেননি, যে কোনো কারণেই হোক। তা ধরুন এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যদি বলি, তিনি বলেছেন যে কার 19 আমরা লাগু হতে দেব না। এই তো লাগু হয়ে গেল। তিনি কি করলেন? একটা কেন্দ্র আইন তৈরি করবে, স্টেটের কিছু সহযোগিতা লাগে, কিন্তু সেটাকে এড়িয়েও করা যায়। ওই এড়িয়ে করার জন্য ওই এম্পাওয়ার্ড কমিটি করেছে, না হলে আগের মতো ওই ডিএমকে দায়িত্ব দেওয়া হতো। কিন্তু বিজেপি বুঝতে পেরেছে এরকম কিছু রাজ্য তারা সহযোগিতা করবে না, তাহলে এটাকে তো এড়িয়েও করা যায়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী, তিনি যে এতদিন বললেন ইলেকশনের মুখে, এখন যখন বলছেন ফেসে গেল কালিরামের ঢোল, তখন তার জবাবটা কি? জবাব নেই, মুখ চুন। এখন বলছেন নিঃশর্ত হলে সমর্থন করতাম অমুক তমুক। আরে নিঃশর্ত করলে তুমি সমর্থন করবা, তুমি কেন বলছো না যে আমরা ক্ষমতায় গেলে, ইন্ডিয়া জোট ক্ষমতায় গেলে আমরা নিঃশর্ত নাগরিকত্ব দেব? এই কথা কেন তারা বলছেন না? ফলে এই সমস্ত সমস্যাগুলো আছে। এনআরসি উনি করতে দেবেন না। আচ্ছা ধরুন আমি একটা কথা বলছি যে বিজেপি ক্ষমতায় গেল এই যে 2024-এ, আপনি ধরে নিন, যদিও আমি মনে করি বিজেপি 2024-এ জিতছে না, কিন্তু তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি বিজেপি ক্ষমতায় গেল, সে গিয়ে এনআরসি করা শুরু করলো। ওয়েস্ট বেঙ্গল বলল যে করবো না, তো বলতে পারবে না, করবো না বলতে পারবে না। সে হয়তো বলবে আমার অ্যাডমিনিস্ট্রেশনের কিছু সমস্যা আছে, অফিসার দেওয়ার সমস্যা আছে, আছে, এক্ষুনি না, লেট হবে, দেরি হবে, নানান অজুহাতে পিছিয়ে দিতে পারে। কিন্তু ওই আইন মানব না একথা বলার ক্ষমতা সেখানে নেই, আইনত এটা হয় না। তো যাই হোক, যেভাবে হোক তিনি না হয় এরকম করে গড়িপসি করা শুরু করলেন। তা আমি ধরলাম করলেন না পশ্চিমবঙ্গে, আর সব রাজ্যে এনআরসি হয়ে গেল। এনআরসি হয়ে যাওয়ার পরে জাতীয় পরিচয়পত্র দিয়ে দিল। আর এইবারে সেন্ট্রাল গভর্নমেন্ট বা সমস্ত জায়গাতে নিয়ম করে দিল, একটা হোটেলে গিয়ে উঠতে গেলে ওই জাতীয় পরিচয়পত্র লাগবে। ওই এখন যেমন আধার কার্ড লাগে, ট্রেনে টিটি যখন টিকিট দেখাবেন তখন ওইটা দেখতে চাইবেন, আপনি যখন টিকিট কাটতে যাবেন তখন ওইটা লাগবে, চাকরির দরখাস্ত করতে গেলে ওইটা লাগবে। তুমি না
স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে নয় বলে ওটা দরকার নেই, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে লাগবে, রেলের ইসের জন্যে ওটা লাগবে। তাহলে এইবার অন্যান্য রাজ্যে সবাই দরখাস্ত করতে পারবেন, সব সুযোগগুলো নিতে পারবেন, তাদের জাতীয় পরিচয়পত্র আছে। এনআরসি না হওয়ার জন্যে বাঙালিরা পারবেন না, তখন বাঙালিদের অবস্থা কী হবে? এগুলো ভেবেছেন উনি? ভেবেছেন, কিন্তু ভাবলে কি হবে? ওই যে জিদ, কিছু একটা মাথায় কেড়া নেড়েছে, তো বলে ফেলেছে, তাই করেই যাচ্ছে। তো এই সমস্ত জিনিসগুলো হচ্ছে, ফলে তারা এইভাবে ফেঁসে বসে আছে। এই প্রসঙ্গে আমি একটু আগে, মানে এই ভিডিওটা করার আগে, আমি সুকান্ত মজুমদারের একটা বিবৃতি দেখলাম। বিবৃতি বলছে যে, কথাটা কি বলেছে শুনুন, আমি ঠিক এক জায়গায় কথাটা বলছে, আমরা দেখিয়ে দিলাম সিএতে নাগরিকত্ব হয়, আমরা দেখিয়ে দিলাম। এইটা কিন্তু ওই দেখিয়ে দেওয়ার জন্যই হয়েছে। আপনি কথাগুলো একটু ভালো করে খেয়াল করবেন। উনি বলেছেন আমরা দেখিয়ে দিলাম এটাতে হয়, এটা দেখানোর জন্যই তারা কিন্তু করেছেন। এবং সেই ক্ষেত্রে তিনি যে শব্দগুলো বলেছেন একটু খেয়াল করুন। বলেছেন যে আপনারা আবেদন করুন, আবেদন করলে মমতা যেটা বলছেন তার কোনোটা কিছু হবে না। কি হবে না? হবে না, কি হবে না সেটা বলেছে। বললে আপনার চাকরি যাবে না, আপনার গাড়ি বাজেয়াপ্ত হবে না, আপনার বাড়ি বাজেয়াপ্ত হবে না, ইত্যাদি ইত্যাদি এইগুলো বলেছে। এই শব্দগুলোর মধ্যে দেখবেন আপনার নাগরিকত্ব, এই ভুল বললাম, আপনার ভোটার তালিকায় নাম কাটা যাবে না, এই কথাটা কিন্তু সুকান্ত মজুমদার বলেননি। আমি যেটা লক্ষ্য করার বিষয়, আমি সেইটা আপনাকে বলছি, আপনি এইটা লক্ষ্য করুন। উনি কিন্তু বলেননি যে ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে না, কারণ ভোটার তালিকা থেকে নামটা কিন্তু কাটা যাবে, কারণ ওই 326 ধারা সংবিধানের। ফলে এই বিবৃতিগুলো আপনারা এইভাবে একটু লক্ষ্য করে আপনারা দেখুন। আর ওই যে 6B ধারা যেটা হয়েছে এই K-19-এর সাথে, সেটা কিন্তু বলেছে যে আপনার দরখাস্ত করার সময় যে সুযোগগুলো পাচ্ছেন সেই সুযোগগুলো আপনার বহাল থাকবে, এটা আইন করেই বলেছে। কিন্তু এই বহালের ক্ষেত্রে কিন্তু ওই নাগরিকত্ব, ওই ভোটার তালিকা আর পাসপোর্ট, এই দুটো কিন্তু বাদ। যে কারণে দেখবেন ওইটা কিন্তু ওই তালিকার মধ্যেও নেই, 20টা তালিকার মধ্যেও নেই। এইটা একটু আপনারা খেয়াল করবেন এবং এইটা বুঝে আপনারা চলুন যে এই সুযোগ আপনি নেবেন কি নেবেন না, ওই যে দরখাস্ত করবেন কি করবেন না। ভোটার তালিকায় কিন্তু নাম আপনার থাকবে না। শান্তনু আবেদন করলে সে যদি এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, সেটা কিন্তু থাকবে না। অসীমবাবু এমপি না হলে এমএলএ আছে, এমএলএশিপ থাকবে না। এইটা আপনারা কিন্তু পরিষ্কার জেনে নিন। এবং এইটা আমি অসীমবাবু তো আমাদেরই লোক, তাকেও বলছি যে আপনিও একটু জেনে নিন। এই বিপদ কিন্তু ঝোঁকের মাথায় নেতাদের কথায় করলে কিন্তু পড়ে যাবেন, এটা একটু খেয়াল রাখুন। আর এই জায়গাতেই মমতা ফেসেছে। মমতা বলেছে কন্যাশ্রী দেব না, মমতা বলেছে বার্ধক্য ভাতা দেব না, মমতা বলেছেন বিধবা ভাতা দেব না। এর কোনো ভাতা বন্ধ করতে পারেন না, কারণ এই আইনটা 6B তৈরি হয়ে গেছে। ফলে মমতা এই জায়গাতে ফেসে গেছে, তারা কিছু কথা বলার আর জায়গা নেই। আর সবশেষে একটা কথা বলি যে বাঙালিদের ব্যাপারটা আর পাকিস্তানের ব্যাপারটা আলাদা। সেটা হলো বাঙালিরা কিন্তু নাগরিক হিসেবে সব সুবিধা পাচ্ছেন, তাই তাদের আশঙ্কা আবেদন করলে আমার কি হবে। ওই পাকিস্তান থেকে যারা এসেছেন তারা কিন্তু এখনও প্রায় ক্যাম্পের জীবন যাপন করেন, তাদের এইসব অধিকার বা এর অধিকাংশ অধিকারগুলো তাদের নেই, তাদের হারাবার কিছু নেই, তাই তারা আবেদন করতে পারছেন। এক হচ্ছে হারাবার কিছু নেই, 2 নম্বর হচ্ছে তাদের ডকুমেন্ট আছে। আর আমাদের হচ্ছে ডকুমেন্ট নেই, আর আমাদের সবটা হারাবার ভয় আছে। ফলে ওই 14 জনের সাথে আপনারা বাঙালিদের মিলিয়ে যখন আপনাদের কাছে এই রানাঘাট, এই বনগাঁ, এই বারের সাথে ভোট চাইতে যাবেন,
তখন কিন্তু আপনাদের এই পার্থক্যটা বুঝে নিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আজকে ঠিক এই কথাগুলো বলার জন্যে আজকের এই ভিডিও আরও একটু গুছিয়ে গেছে বলার ইচ্ছে ছিল, কিন্তু সেটা আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে 44 মিনিট হয়ে গেছে। আর এর থেকে লম্বা করলে লোকে দেখবেন না। তবুও আমি বলছি যে আপনারা যারা দেখবেন একটু ধৈর্য ধরে সবটা দেখুন, সাবস্ক্রাইব করুন, আর যারা মনে করবেন যে সবার বা অন্য অনেকের এটা দেখা উচিত তারা একটু শেয়ার করুন। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।